আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। করোনাকালীন এই সময়ে তোমরা অনেকে অনেক স্বাস্থ্যবিধি মেনে চলছো, বাসায় থাকছো। তো এই যে দীর্ঘ সময় ধরে তোমরা বাসায় আছো, অনেকেই কি করছো, অনেকেরই পড়াশোনায় মনোযোগ আসছে না বা কনসেন্ট্রেশন ক্রিয়েট করতে পারছো না, যে পড়াশোনা করবে কিন্তু মনোযোগ আসছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা তোমরা তো সবকিছু মেনে চলছোই, তো এর পাশাপাশি কি করতে হবে, তোমরা অফুরন্ত সময় পেয়েছো বলে যে সবসময় ডিভাইস নিয়ে তোমরা দেখা যাচ্ছে গেম খেলে বা ভিডিও দেখে যে টাইম নষ্ট করবে তা কিন্তু না। অবশ্যই কি পর্যাপ্ত পরিমাণ রাতে ঘুমাতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে শুয়ে পড়বে, রাত জাগবে না। আরেকটা যেটা তোমরা করতে পারো, তোমরা মেডিটেশন করতে পারো। মেডিটেশন শুনে মনে হচ্ছে যে তোমাদের কি করতে হবে, অনেক বেশি ধ্যানে বসতে হবে বা এরকম কিছু না। মেডিটেশনে দেখবে যে টুকটাক ভিডিও, ছোট ছোট কিছু ভিডিও আমাদের কি আছে, ইউটিউব চ্যানেলে আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেটা দেখে কি করতে পারো, একটা নিরিবিলি সময় বেছে নিয়ে, বিশেষ করে সকালবেলা দেখা যায় অনেক বেশি নিরিবিলি থাকে, সবাই ঘুম থেকে ভোরের দিকে বা ভোরের একটু পরে সাধারণত দেখা যায় পরিবেশটা নিরিবিলি থাকে। তো সেই সময় 20 মিনিট কি করলে, একটু তোমরা মেডিটেশন করলে, এতে করে কি হবে বলো, এতে করে তোমাদের মনোসংযোগটা বৃদ্ধি পাবে, মানসিক এবং শারীরিক অবসাদগ্রস্ততা দূর হবে, আর কি হবে, আর তোমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই আমাদের কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতারও দরকার আছে। তো দুটার জন্যই মেডিটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে বাসায় এটা করে দেখতে পারো। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। শিমুল মেমোরিয়াল নসব স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি সাবিনা আলীর সাথে, বিজ্ঞান বিভাগ, শিমুল মেমোরিয়াল নসব স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকের পাঠের বিষয় কি, তোমার অধ্যায় 2 কৃষি উপকরণ। গতদিনও আমরা করেছি, তবে গতদিন যে পরিচ্ছেদগুলো করেছিলাম আজকে সেই পরিচ্ছেদগুলো না, আমরা অন্য পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে আজকে পাঠে তোমরা কি কি শিখতে পারবে। এখানে কি দেখতে পাচ্ছ, গৃহপালিত পাখির আবাসন স্বরূপ এবং আবাসন তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, গৃহপালিত পাখির খাদ্য এবং খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, গবাদি পশুর খাদ্য ও খাদ্য তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারবে, গবাদি পশুর খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা দেখে নিই আলোচ্য বিষয়সূচিতে কি রয়েছে, অর্থাৎ আমি আজকে কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, প্রথমে কি রয়েছে, গৃহপালিত পাখির আবাসন স্বরূপ ও আবাসন তৈরির ধাপগুলো বর্ণনা, গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা, গৃহপালিত পাখির খাদ্য এবং খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা। এরপরে রয়েছে কি, গবাদি পশুর খাদ্য ও খাদ্য তৈরির পদ্ধতি বর্ণনা, গবাদি পশুর খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা। তাহলে প্রথমে আমরা কি দেখছি, গৃহপালিত পাখির আবাসন স্বরূপ। তো গৃহপালিত পাখি বলতে আমরা কোনগুলো বোঝাচ্ছি, সাধারণত তোমার এই যে হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো কি করি, সেগুলোই আমরা কি করি, আমরা তোমার লালন পালন করে থাকি, গৃহে লালন পালন করে থাকি। এছাড়া কোয়েল পাখি রয়েছে, এগুলো কি করা হয়, খামারে বা গৃহে লালন পালন করা হয়। এগুলোকে আসলে কি বলা হচ্ছে, গৃহপালিত পাখি। অন্যান্য যে পাখিগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখা যাচ্ছে সবকিছু এভাবে মাংস উৎপাদন বা খাওয়ার প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে আমরা কিন্তু কি করি না, আমরা তোমার লালন পালন করি না, শখের বশে হয়তো অনেকগুলো করে থাকি। তো গৃহপালিত পাখির যে আবাসনের মধ্যে আমরা মুখ্য হিসেবে কোনটাকে ধরবো, হাঁস মুরগি, তারপরে কোয়েল পাখি, এগুলো। তো হাঁস মুরগিটা আসলে নেই। তো দেখো, আমরা হচ্ছে আবাসন নিয়ে কথা বলছি, তার মানে কি, গৃহপালিত যে আমাদের দেখা যাচ্ছে যে পাখি রয়েছে তার কিন্তু আমাদের আবাসন ব্যবস্থা থাকতে হবে। আমি পাখি লালন পালন করবো, হাঁস মুরগি লালন পালন করবো, কিন্তু তাদের থাকার ব্যবস্থা যেটা রয়েছে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে তাদের জন্য কি না হয়, সুইটেবল না হয়, তাহলে কি হবে না, তাহলে কিন্তু আমার যে পশু পাখি যে লালন পালন করে আমি কিন্তু লাভবান হতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, তার যে আবাসন সেটা কি করতে হবে, সেটা সুন্দরভাবে তৈরি করতে হবে। তো দেখো, হাঁস মুরগি পালনের জন্য আমরা যে ঘরটা সাধারণত নির্বাচন করবো সেটা কি করতে হবে, সেটা আয়তাকার হতে হবে। আর ঘর তৈরির সময় আমাকে অনেক কটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যেহেতু এখানে তোমার কি হাঁস মুরগি থাকবে, আমাকে দেখতে হবে যে হাঁস মুরগির যে খাবার ব্যবস্থা সেটা সঠিকভাবে সরবরাহ করা যাচ্ছে কিনা, পানিটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা, এছাড়া আলো বাতাস সবকিছুই ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। আর এমন জায়গায় আমার আবাসন তৈরি করা যাবে না, এতে করে কি হয়, আমার দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হলো সেটাতে যেন কি না হয়, পাখির তোমার হাঁস মুরগি যাতে ক্ষতি না হয়। এছাড়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, এখন আমার হাঁস মুরগি যে জায়গাটা আছে সেটা যদি কি হয়, তোমার বৃষ্টি যদি পানির উচ্চতাটা বৃদ্ধি পায়, তাহলে কি হতে পারে, তাহলে কিন্তু তোমার হাঁস মুরগি যে আবাসন রয়েছে বা থাকার যে জায়গা রয়েছে সেটাতে কি করতে পারে, পানি প্রবেশ করতে পারে।
তাই আমাকে আবাসন তৈরির সময় খেয়াল রাখতে হবে যে আমার যে আবাসনটা তৈরির জায়গাটা নির্বাচন করেছি বা আবাসন তৈরির জন্য যে উপকরণগুলো হচ্ছে আমি নির্দিষ্ট করেছি সেটা আমার সেই স্থান বা আমার সেই এলাকা অনুযায়ী সেটা উপযোগী কিনা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দুই ধরনের ঘর রয়েছে, তাই না? এটা হচ্ছে ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে। তো একটা হচ্ছে শেড টাইপ ঘর আর একটা হচ্ছে গ্যাবল টাইপ ঘর। তো শেড টাইপ ঘরে তোমরা কি দেখছো, শেড টাইপ ঘরটা সাধারণত কি হবে, ঘর খোলা অবস্থায় বা অর্ধ খোলা অবস্থায় থাকবে, মানে পুরোপুরি কিন্তু ঢাকা অবস্থায় থাকবে না। আর তোমার গ্যাবল টাইপ যেটা ঘর আছে সেটাতে সাধারণত কি হয়, তোমার পুরোটাই যেহেতু দেখা যায় এটাতে তোমার গ্যাবল টাইপ ঘরে যেহেতু ছাদটা কি হয় একটু ঢালু টাইপের হয়, সাধারণত যে সব এলাকায় বৃষ্টিপাত বেশি হয় সেসব এলাকায় সাধারণত কি করা হয়, আমার এই যে গ্যাবল টাইপ যে ঘর রয়েছে সেই ঘরটা হচ্ছে হাঁস মুরগির জন্য উপযোগী। কারণ ওটা যেহেতু একটু ঢালু, আমরা একটু পরে ছবি দেখবো, দোতলা ঘর সেহেতু কি হবে, বৃষ্টির পানিটা আসলে দুদিক দিয়ে গড়িয়ে পড়ে যাবে। এই জন্য আমার যেসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয় সেসব এলাকার ক্ষেত্রে আমি কিন্তু কোনটা নির্বাচন করবো, গ্যাবল টাইপ যে ঘর রয়েছে সেটা রয়েছে। তো গ্যাবল টাইপ ঘর সাধারণত দেখা যায় যে কংক্রিটের তৈরি হয় বা সিমেন্টের, তো এই ক্ষেত্রে তোমার খরচটা একটু বেশি পড়ে যায়। তাই অল্প খরচে করতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই শেড টাইপ যে ঘরটা আছে সেটা নির্বাচন করতে হবে। তো আমি যে শেড টাইপ আর গ্যাবল টাইপ ঘরের কথা বললাম, আমরা একটু ছবি দেখে নিই। দেখো এখানে বাণিজ্যিক মুরগি খামারের জন্য একটা স্থান নির্বাচন করা হয়েছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার হচ্ছে গ্যাবল টাইপ ঘর। এই যে দেখো এখানে একটা হাঁস মুরগির খামার রয়েছে। তো এখানে দেখো গ্যাবল টাইপ ঘর, আমি বলেছিলাম দোতলা থাকবে, এদিকে দেখো এসে গেছে। এখানে কি হবে, এখানে তোমার এটা অ্যাসবেস্টাস হতে পারে, তারপরে কংক্রিট হতে পারে, বিভিন্ন ভাবে ছাউনিটা হতে পারে। তবে কি হবে, দোতলা হবে, আবার দুদিকে কি হবে, নিচের দিকে ঢালু হয়ে যাবে। আর এরপরে আমরা বলেছিলাম শেড টাইপ ঘর, আমরা বলেছিলাম খোলা অথবা অর্ধ খোলা অবস্থায় হবে। এটা সাইজটা দেখে থাকো 1000 টাকার। আর এটা কিন্তু পুরোপুরি একবারে ঢাকা না, একবারে যেরকম একটা ঘর মানুষের থাকার জন্য হয় অনেকটা কিন্তু দোতলা যে ঘরটা আমরা দেখলাম তোমার হচ্ছে গ্যাবল টাইপের যেখানে দেখলাম, সেখানে কি দেখলাম, আমরা দেখলাম যে একবারে অন্যান্য যে মানুষের আবাসনের মতো অনেকটা তোমার ওটার আকৃতি এবং হচ্ছে পরিবেশটা। কিন্তু এইটাতে শেড টাইপে দেখো এটা সাধারণত কিন্তু মোটামুটি চারিদিকটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে বা অর্ধ খোলা অবস্থায় রয়েছে। তাই আশা করি শেড টাইপ আর গ্যাবল টাইপ যে ঘর সেটা সম্বন্ধে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছো। যেহেতু ছবিটাও দেখলে তাই তোমরা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে। এরপর দেখো এই যে গৃহপালিত পাখির আবাসন তৈরি করছি, এই আবাসন তৈরি করতে হলে কতগুলো ধাপ আমাকে মেনটেন করতে হবে। প্রথমে কি রয়েছে, গৃহপালিত পাখির আবাসনের স্থান নির্বাচন। আমি বলেছিলাম যে আমি যে গৃহপালিত পশুর জন্য কি করব, মানে পাখির জন্য, হাঁস মুরগির জন্য আমি যে একটা আবাসন তৈরি করবো, ঘর তৈরি করবো, আমাকে অবশ্যই প্রথমে স্থান নির্বাচন করতে হবে। আমি কোথায় করব, আমি যদি স্থান নির্বাচন না করি তাহলে কিন্তু আমাকে স্থান নির্বাচন করার আগে আমাকে কি খেয়াল রাখতে হবে যে আসলে সেই জিনিসটা আমার যে জায়গাটায় আমি কি করতে চাচ্ছি, আবাসন তৈরি করতে চাচ্ছি, সেটা আসলে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি আসলে বা পানির উচ্চতা বৃদ্ধি পেলে বা সেটা উঁচু স্থানে কিনা বা কোনোভাবে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি বা বন্যার সময় কোনো প্রবলেম হতে পারে কিনা বা ঘরের থেকে কত দূরত্বে, এইগুলো জিনিস কিন্তু বা খাদ্য পরিবহনে আমার কতটুকু সমস্যা হচ্ছে বা সময় ব্যয় হচ্ছে সবকিছু বিবেচনা করে কিন্তু কি করতে হবে, আমাকে স্থানটা নির্বাচন করতে হবে। এরপর আমি কি দেখতে পাচ্ছি, গৃহপালিত পাখির ঘরের ডিজাইন নির্বাচন করতে হবে। আমরা দুটো ডিজাইন দেখলাম না, তো গৃহপালিত তোমার পাখির জন্য আমার ডিজাইন নির্বাচন করতে হবে। সেই নির্বাচন করতে গিয়ে আমাকে দেখতে হবে আমি যে এলাকাটায় রয়েছি সেটার জন্য আসলে আমার কি শেড টাইপ ঘর সুইটেবল না গ্যাবল টাইপ ঘর সুইটেবল। কারণ আমরা জানি যে শেড টাইপ ঘরের সুবিধাটা কি, আর কি টাইপের হয়, আর তোমার গ্যাবল টাইপ ঘরের সুবিধাটা কি। তো দেখা যাচ্ছে যেহেতু শেড টাইপ ঘরটা কি হচ্ছে আমার হচ্ছে অর্ধ খোলা বা খোলা অবস্থায় থাকছে, আমার খরচটাও যেহেতু কম হয়, তো সেহেতু আমি ম্যাক্সিমাম মানুষই ওইটা হয়তো প্রেফার করবে, বাট প্রেফার করলে আমাকে একটা বিবেচনায় রাখতে হবে যে আমি যে জায়গাটায় ওই ঘরটা নির্মাণ করছি, যেহেতু ওটা মোটামুটি খোলামেলা একটা অবস্থা, তো ঝড় বৃষ্টি তাপমাত্রা সবকিছু থেকে আমার ওইটাকে কি হবে, সহনীয় অবস্থায় আমার পাখিগুলো বা হাঁস মুরগিগুলো বাঁচতে পারবে কিনা বা টিকে থাকতে পারবে কিনা, তাই এসব দিক আমাকে কিন্তু মাথায় রেখে আমার ডিজাইন নির্বাচন করতে হবে। গৃহপালিত পাখি পালনের জন্য বিভিন্ন প্রকার ঘর তৈরির পরিকল্পনা। এখন দেখা যাচ্ছে ওই যে বললাম আমার পরিকল্পনা করতে হবে, আমাকে হচ্ছে ডিজাইন নির্বাচন করবো, তারপর পরিকল্পনা করতে হবে যে আমি যেহেতু এই ধরনের ঘর তৈরি করব, তাহলে ঘর তৈরি করার জন্য আমার কি কি লাগতে পারে, আমার হচ্ছে যে ঘরটা তৈরি করবো সেই ঘর তৈরির জন্য বা আবাসন তৈরির জন্য উপকরণগুলো কি কি, সেইগুলোর আমার একটা পরিকল্পনা করতে হবে যে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করবো, আমি কিভাবে তৈরি করব এবং আমি কত সময়ের মধ্যে তৈরি করবো, এই একটা সার্বিক পরিকল্পনা আমার তৈরি করতে হবে। এই পরিকল্পনা আমার এটাও থাকতে হবে আমার একবারে তোমার বাচ্চা মুরগি থেকে
বা হাঁস থেকে শুরু করে একবারে ব্রয়লার অবস্থা বা আমার মাংসের জন্য বা ডিমের জন্য উপযোগী যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা পর্যন্ত আমার হাঁস মুরগির হচ্ছে খাবারের ব্যবস্থা থেকে শুরু করে বা বিচরণে যাতে কোনো প্রবলেম না হয় সেগুলো কিন্তু বিবেচনায় রেখে পরিকল্পনা করেই আমাকে কি করতে হবে, আবাসন তৈরি করতে হবে। গৃহপালিত পাখির ঘর তৈরি করা, তারপরে কি করতে হবে, আমার জায়গা সিলেক্ট হলো, আমার পরিকল্পনা হয়ে গেছে, আমার ঘরের হচ্ছে ডিজাইন নির্বাচন হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, ঘর তৈরি করতে হবে। আর ঘর তৈরির জন্য কি করতে হবে, উপকরণগুলো কালেক্ট করতে হবে। গৃহপালিত পাখিকে বিচরণের জন্য প্রয়োজনীয় জায়গা দিতে হবে। আমি তো একটা যেমন তেমন করে ঘর বা যত একটা যে কোনো আয়তনের ঘর তৈরি করলে আমার হবে না। আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে একটা বাচ্চা অবস্থা থেকে শুরু করে তার জন্য বা বাচ্চা অবস্থায় যে আমার হাঁস মুরগির যে বাচ্চা অবস্থা আছে সেই বাচ্চা অবস্থায় যে জায়গাটা প্রয়োজন বা যতটুকু জায়গা বিচরণের জন্য প্রয়োজন আস্তে আস্তে যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আকারে যেহেতু বৃদ্ধি পাচ্ছে ওই একই জায়গায় কিন্তু সংকুলন হবে না, সঠিকভাবে কি করতে পারবে না। তাদের কি করতে হবে, যে খামার তোমার ঘরের মধ্যে থাকুক না কেন ওখানে তো চলাফেরা করতে হবে, তাই না। মুক্ত অবস্থায় যখন আমরা দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে সাধারণত কি হয়, সারাদিন কি করছে, হাঁস মুরগি সকালবেলা উঠে ঘর খুলে দিচ্ছে, তখন ছেড়ে দিচ্ছে, মুরগি সারাদিন হচ্ছে হাঁস মুরগি ঘুরে বেরিয়ে এসে আবার সন্ধ্যার সময় কি করছে, বাড়িতে ফেরত আসছে, তখন আবার কি করছে, ওদের যে ঘরটা থাকছে মুরগি খোপটা থাকছে সেখানে ঢুকিয়ে নিচ্ছে, তাই না। তো এটা বাইরে মুক্ত অবস্থায় থাকতে পারছে, কিন্তু যেসব ক্ষেত্রে আমার হাঁস মুরগিগুলো লালন পালন আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করছি, বাহিরে কি করছে না, আমার হাঁস মুরগিগুলো বিচরণ করছে না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি যে ঘরটা সিলেক্ট করেছি বা যে ঘরে তারা থাকছে সেই ঘরে তারা চলাফেরা করার মানে জায়গা পাচ্ছে কিনা। আরো যেটা করতে হবে, ওই যে বললাম আমি যে লিটার গুলো রাখবো বা খাবার যেগুলো সরবরাহ করবো ওগুলোকে রাখার ঠিক মতো জায়গা হচ্ছে কিনা। আবার হাঁস মুরগি থাকার ফলে যে উচ্ছিষ্টাংশ গুলো থাকছে বা ময়লার আবর্জনা থাকছে সেগুলো পরিষ্কার করে বাইরে বের করার তোমার সুবিধা থাকছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। এখন দেখো গৃহপালিত পাখি এই যে আবাসন তৈরি করার প্রয়োজনীয়তা কি, আমি হচ্ছে হাঁস মুরগি পালন করবো, আমি এমনি রেখে দিলাম, এমনি বাড়িতে ঘুরে ঘুরে খাবে আবার বাড়ির বারান্দায় থাকবে, তাহলে তো হতো, তাই না। তাহলে কেন আমার প্রয়োজন সেটা আমরা দেখে নিই। আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের যেরকম মানুষের জন্য কি রয়েছে আরামদায়ক পরিবেশের জন্য, আমরা একটা ঘর যখন তৈরি করি চিন্তা করি যে আমাদের ঘরে কিভাবে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা যায়, তাই না। গরম আসলে আমাদের ফ্যান আছে, তারপর আমরা ভাবি যে গরমে তো ফ্যানেও অনেক সময় কাজ হচ্ছে না, তার একটা এসি থাকলে কি হবে, আরো বেশি আরামদায়ক হবে গরমে, তাই না। তো এগুলো হচ্ছে কি আমরা যেরকম মানুষের জন্য আরামদায়ক ব্যবস্থার কথা চিন্তা করছি, আমার যখন আমি হাঁস মুরগি বা পশু পাখি গবাদি পশু যাই লালন পালন করি না কেন, আমার আবাসন তৈরির সময় কি দেখতে হবে, আমার দেখতে হবে যে তাদেরও কি হচ্ছে কিনা, তাদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা, ঠিক আছে। এরপর দেখো নিবিড় ভাবে যত্ন নেওয়া। আমার এই যে পশু পাখিগুলো রয়েছে, আমার এই পাখিগুলোর কি হবে, সঠিকভাবে যাতে যত্ন নিতে পারে, যত্নের ব্যবস্থা থাকতে পারে। ওই যে বললাম খাবার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে মুরগিটা যে হাঁসটা যে ডিম পারবে ডিমটা সঠিক জায়গায় পড়ছে কিনা, আর ডিমটা যদি যেসব হাঁস মুরগি ডিম পাচ্ছে তাদের যদি ডিমটা পাড়ার সময় দেখা যায় কোনো কারণে কি হতে পারে, এই যে ব্যবস্থাটা সুস্থ না হয় ডিমটা ভেঙে যেতে পারে, তাই না। ভেঙে গেলে কিন্তু কি হবে, ক্ষতির সম্মুখীন হবে, কারণ পরবর্তীতে তো এই ডিম থেকে কি হবে, ডিম থেকে বাচ্চা হবে এবং উৎপাদনটা বৃদ্ধি পাবে, বা ডিমটা দেখা যাচ্ছে যে বিক্রি করবে, আর অংশ হিসেবে ডিমও একটা অংশ বাচ্চা বংশ বৃদ্ধি করার জন্য হোক হাঁস মুরগির আর এটার জন্য হোক। তো এটা হচ্ছে আমার বিষয় যে আমার কি করতে হবে, সঠিকভাবে যত্ন নিতে হবে, নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া, কোনো অসুখ বিসুখ হলে বা কোনো একটা হাঁস মুরগি দেখা যায় বার্ড ফ্লু বা এই ধরনের রোগ সাধারণত মুরগিদের হয়ে থাকে, তো এই ধরনের রোগ বা ছড়িয়ে হলে সেই আমাকে কি করতে হবে, সেই আক্রান্ত পাখিটাকে কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে বা কি ব্যবস্থা নিতে হবে সেগুলো আমার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। সঠিক ব্যবস্থাপনার মধ্যে এই সার্বিক বিষয়গুলি পড়ছে, যে কিভাবে খাদ্য টিকা থেকে শুরু করে তোমার পরিচর্যা করবে সবকিছু কিন্তু সঠিক ব্যবস্থাপনার উপরে পড়ছে। এরপর দেখো খারাপ আবহাওয়া থেকে রক্ষা, ঝড় বৃষ্টি হতে পারে, অতিরিক্ত তাপ হতে পারে, তাই না, অতিরিক্ত খরা দেখা দিতে পারে। তো এইগুলোর সময় কি হবে, এগুলো হচ্ছে আমার প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে এগুলো থেকে বা খারাপ আবহাওয়া হচ্ছে, এটা থেকে আবার শীতের সময় প্রচন্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, এটাও কিন্তু কি আমাদের হচ্ছে এই যে হাঁস মুরগি রয়েছে এটার জন্য ক্ষতিকর। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ভাবতে হবে যে এগুলো যে আমার খারাপ কন্ডিশন আছে ওয়েদারে, আমার যে খারাপ আবহাওয়া রয়েছে এগুলো থেকে কি করতে হবে, আমার পশু পাখিকে বা এই পাখিগুলোকে রক্ষা করতে হবে, সেই ব্যবস্থাটাও আমার কি এর জন্য আবাসন তৈরি প্রয়োজন। সহজে টিকা দেওয়া, সহজে কি আমি যখন আবাসন তৈরি করে আমি কি করব, আমার দেখা যাচ্ছে আবাসনের তোমার হচ্ছে বাচ্চা মুরগির জন্য একটা জায়গা, তারপরে যখন দেখা গেল যে ডিম পাড়ার অবস্থা থাকে তখন একটা জায়গা, বাচ্চা থেকে একটু বড় হলো কয়েক সপ্তাহ পরে আবার চেঞ্জ করে কোথায় হবে,
ও চেঞ্জ করে আমার দেখা যাচ্ছে যে আরেকটা আবাসনে নেওয়া হবে, আরেকটা পোর্শনে নেওয়া হবে, যেখানে কি হবে, যেখানে তোমার মুরগিগুলো থেকে কি করা হবে, মাংসের জন্য বা ব্রয়লার যে অবস্থাটা মাংসের জন্য অথবা কি তোমার পরবর্তীতে হচ্ছে ডিম পাড়ার জন্য মুরগিগুলোকে আলাদা করা হচ্ছে। তাহলে 3টা ধাপে ধাপে কিন্তু আমরা 3টা সেকশন থাকছে একটা ঘরের মধ্যে। তো এই জিনিসটা আমি কখন করতে পারবো, আমরা যখন হচ্ছে একটা আবাসন থাকবে সঠিকভাবে তখন কি করতে পারবো, আমরা এই যে যেহেতু কখন কোন মুরগি কিভাবে দরকার সেই অনুযায়ী আমি সেপারেট করে রেখেছি। আমার টিকা দেওয়াটা কিন্তু সুবিধাজনক হবে, যে বাচ্চা যখন অবস্থায় আছে তখন আমার কি দরকার, বা যখন একটু বাড়ন্ত অবস্থা তখন কি দরকার, আর যখন ডিম পাচ্ছে বা মাংসের জন্য আমি রেখেছি তখন মুরগির জন্য কি দরকার। বন্য পশু পাখির আক্রমণ থেকে আমি তো তোমার দেখা যাচ্ছে যে আমরা কি করছি, যারা হচ্ছে পশু পাখি লালন পালন করছে, হাঁস মুরগিটাকে তারা গৃহে লালন পালন করছে, কিন্তু অন্যান্য যে হিংস্র অনেক জীবজন্তু থাকতে পারে না, যেমন শিয়াল, তারপরে বেজি, এই ধরনের কি সাধারণত গ্রামে বেশি দেখা যায়। এগুলো কি করে, এগুলো কিন্তু হাঁস মুরগি যখন বাইরে খোলা উন্মুক্ত অবস্থায় চলাফেরা করে ওদের কিন্তু আক্রমণ করে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, তাহলে আমার এদের থেকে রক্ষা করার জন্য কিন্তু আবাসন তৈরিটার প্রয়োজন হচ্ছে। যখন হচ্ছে নির্দিষ্ট আবাসনে থাকবে তখন কিন্তু সেখানে এসে কি করতে পারবে না, সেখানে এসে এগুলো পশু পাখি, হিংস্র পশু পাখি কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে। আবার দেখো না, চিল এসে ছোট মুরগির বাচ্চাকে চোঙে নিয়ে যায়। তো এইগুলো থেকে রক্ষা করার জন্য আমার কি প্রয়োজন, আবাসন প্রয়োজন। চোরের হাত থেকে রক্ষা করার জন্য তাহলে আমার যদি সঠিক ধরনের একটা আবাসন হয় তাহলে কি হবে, আমার চোর এসে হঠাৎ করে কি করতে পারবে না, চুরি করতে পারবে না, কারণ আমি যে হাঁস মুরগি যে আবাসন তৈরি করেছি সেখানেও কিন্তু আমার কি আছে, দরজা আছে, জানালা আছে, তো সবকিছু প্রোটেক্টেড অবস্থায় আছে। তো এই জন্য চোরের হাত থেকে রক্ষা করার জন্য, সহজে ডিম সংগ্রহ করার জন্য, যেহেতু নির্দিষ্ট আবাসন রয়েছে নির্দিষ্ট জায়গায় সে ডিম পারবে, যেখানে সেখানে রাস্তাঘাট থেকে ডিম পারবে না। এর ফলে তুমি সহজে ডিম সংগ্রহ করতে পারবে, আবার ডিম নষ্ট হওয়ার বা ডিম হচ্ছে তোমার হাতছাড়া হওয়ারও কোনো সম্ভাবনা থাকলো না। সহজে খাদ্য পানি সরবরাহ করার জন্য নির্দিষ্ট যখন একটা আবাসন থাকবে সেখানে পানি বা খাদ্য একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে যাবে। এতে করে সব অবস্থান মুরগিকে বা হাঁসকে আমরা কি করতে পারবো, আমরা সঠিকভাবে খাদ্য সরবরাহ ও পানি সরবরাহ করতে পারবো। গৃহপালিত পাখির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহজেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু বাহিরে বিভিন্ন হাঁস মুরগির সাথে গিয়ে তারা কি করছে না, মেলামেশা করছে না, তো চলাফেরা করছে না। এতে করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ অন্য হাঁস মুরগি থেকে কিন্তু সহজে ছড়িয়ে পড়বে না। আবার আমার যে আকর্ষণটা রয়েছে ওর মধ্যে যদি কেউ আক্রান্ত হয় তাহলে আমি সহজে সেপারেট করতে পারছি যে আমার এই হাঁস বা মুরগিটা আক্রান্ত হয়েছে, তার জন্য আমার কি ব্যবস্থা নিতে হবে, বাকিদের জন্য আমার কি ব্যবস্থা নিতে হবে। সহজে নিজের পরিষ্কার করা খাবারের যে পাত্র রয়েছে সেটা সহজে পরিষ্কার করা যাবে, আর শ্রমিক কম লাগবে। আমি যখন একটা আবাসন তৈরি করে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবো, আমার কিন্তু ওই হাঁস মুরগি দেখাশোনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য এক গাদা শ্রমিকের প্রয়োজন নেই। অল্প শ্রমিকের মধ্যে বা কয়েকজন মিলে, 2-3 জন মিলে বা পরিবারের যে সদস্যগুলো আছে কাজের ফাঁকে ফাঁকে তারা কিন্তু কি করতে পারছে, সেটা মেনটেন করতে পারছে। তাহলে আমরা দেখে নিলাম গৃহপালিত পাখির আবাসন তৈরির ব্যবস্থা। এখন দেখো গৃহপালিত হচ্ছে পাখির হচ্ছে আবাসনের প্রয়োজনীয়তা দেখলাম, ঘরগুলো দেখলাম। এখন পাখির হচ্ছে খাদ্য। তাহলে এই খাদ্যটা কি, খাদ্যটা হচ্ছে যে আমার যেগুলো আমাদের দেহে গৃহীত হচ্ছে, আমাদের পরিপাক, শোষণ, পরিপাক, তারপর দেখা যাচ্ছে বিপাক, এই যাবতীয় কাজের জন্য শক্তি যোগাচ্ছে, এটাই হচ্ছে খাদ্য, তাই না আমাদের। তাহলে এই খাদ্যগুলো কি হচ্ছে, এই খাদ্যগুলো মানে এই যে পশু পাখি রয়েছে এদের ভরণ পোষণ সহ উৎপাদন কি করছে, এদের বৃদ্ধি সবকিছু কিন্তু খাদ্যের উপর নির্ভর করছে। তো দেখো খাদ্যের উপকরণের একটা তালিকা রয়েছে। আমাদের মানুষের কি রয়েছে, মানুষের যেমন কি রয়েছে তোমার বিভিন্ন ধরনের সুষম খাদ্য মধ্যে 6 ধরনের খাদ্য উপাদান থাকবে। তো খাদ্য উপাদান রয়েছে, তো পশু পাখির ক্ষেত্রেও কিন্তু এরকম রয়েছে। প্রথমে দেখো পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে শর্করা। তো শর্করার ক্ষেত্রে আবার কি কি রয়েছে, শর্করার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত, যে গম, ভুট্টা, ধান, চালের গুঁড়া, এই গমের ভুসি, এগুলো কিন্তু আমার হাঁস মুরগির জন্য কি শর্করার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু মিটাবে। আমিষের মধ্যে কি রয়েছে দেখো, শুটকি মাছের গুঁড়া, তারপরে তিলের খোল, সরিষার খোল, সয়াবিন মিল, এগুলোতে কি, এগুলো যে খাদ্য, এই খাদ্য উপকরণগুলো কি হবে, এই খাদ্য উপকরণগুলো কিন্তু আমিষের চাহিদা পূরণ করবে। এরপর দেখো স্নেহ, স্নেহতে কি রয়েছে, স্নেহের মধ্যে আমরা বুঝি তেল। তো বিভিন্ন ধরনের হচ্ছে উদ্ভিজ্জ তেল দেখা যায় যে পশু খাদ্যের সাথে মিক্স করে তোমার হচ্ছে ব্যবহার করা হয়। এই তেলগুলোর মধ্যে রয়েছে পাম তেল, তিলের তেল, তারপরে সয়াবিন তেল। এছাড়া রয়েছে কি খনিজ পদার্থ, খনিজ পদার্থের মধ্যে দেখো খাদ্য লবণ, লবণ মিক্স করা হয় বিভিন্ন খাবারে। তারপরে কি করা হয়, এই যে ঝিনুক খোসা রয়েছে, হাড়ের গুঁড়ো, ডিমের খোসা রয়েছে, এগুলোতে কি রয়েছে, আমরা জানি এগুলোতে বিভিন্ন খনিজ উপাদান রয়েছে, তাই না, ক্যালসিয়াম কার্বনেট, যে সহ এগুলো যে উপাদানগুলো রয়েছে এগুলো সবকটা কোথায় পাবো, ডিমের খোসার জন্য, ঝিনুক জন্য এগুলোতে কিন্তু পাওয়া যায়। এটা কি করছে, এটা পশুর আমাদের হচ্ছে যে পাখি রয়েছে এগুলো কি করছে, এগুলো খনিজ যে চাহিদা সেটা পূরণ করছে। ভিটামিনের মধ্যে
শাকসবজি বলতে বোঝাচ্ছি যেসব লতাপাতা জাতীয় জিনিস সাধারণত আমাকে কি করছে, খাচ্ছে, সেগুলোকে শাকসবজি বলা হচ্ছে। তারপরে দেখো পানি। পানি করতে হবে অবশ্যই বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত হতে হবে। এখন দেখো এই যে গৃহপালিত খাদ্যের কথা বললাম, এটার গুরুত্বটা কি? গৃহপালিত খাদ্যটা পশু পাখির জন্য, পাখির জন্য খাদ্যের কেন প্রয়োজন? খাদ্য আমাদের কি করবে? বেঁচে থাকতে সহায়তা করে, আমাদের বৃদ্ধিতে সহায়তা করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। মানুষের মতোই কিন্তু সেম জিনিসগুলোই, প্রক্রিয়াগুলোই আমাদের এই যে পশু পাখিগুলো রয়েছে, পাখিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম কারণে। তারপর দেখতেছি দেহের ওজন বৃদ্ধিতে। আমার যদি ঠিক মতো, যদি আমার গৃহপালিত পাখির যে খাদ্যগুলো রয়েছে, খাদ্য যদি ঠিক মতো এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ না করা হয়, তাহলে কিন্তু আমি যে কারণে হাঁস মুরগিগুলো লালন পালন করছি আর ডিম বা মাংসের জন্য, সেটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পাবো না। যদি আমি ঠিক মতো আমার যে পরিমাণ খাবার প্রয়োজন বা হচ্ছে যে পুষ্টিকর খাবারগুলো প্রয়োজন, সেটা যদি সরবরাহ না করি। দেহের হাড় গঠনে সাহায্য করে। তারপরে দেখো কোষের ক্ষয়পূরণ বৃদ্ধি, এই কথাগুলো আমি আগেও বলেছি। তারপরে কি দেহের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বললাম। আবার আমাদের দেহে কি করবে, আবার যে পশু পাখির দেহে কি করবে, আমাদের মতোই রক্ত তৈরিতেও কি করবে, এই খাদ্যগুলো সহায়তা করবে। তাহলে গৃহপালিত পাখির যে খাদ্যের গুরুত্ব রয়েছে সেটা আমরা দেখি না। এখন আমরা দেখি গবাদি পশু যেগুলো রয়েছে, গরু ছাগল, তো এইগুলোর জন্য কিছু খাদ্য রয়েছে, তাই না? তো এই খাদ্যগুলো কি দেখো, এর মধ্যে দেখো দুই ভাগে ভাগ করা আছে প্রচলিত যেগুলো খাদ্য রয়েছে। ঘাসটা কি, ঘাসটা কিন্তু সারা বছর বা সবসময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তো এই ধরনের যে পর্যাপ্ত পরিমাণে আমি সারা বছর পাচ্ছি না, তাহলে আমার সারা বছর যদি যা ঘাসটা যেহেতু আমি প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, আমার কিনে আনতে হচ্ছে না, তাহলে এই খাদ্যটা কিভাবে আমি গবাদি পশুকে সরবরাহ করব? এই জন্য কি করতে হবে, আমার খাদ্যগুলোকে সংরক্ষণ করতে হবে, এই ঘাসগুলোকে। তো দেখো গবাদি পশুর খাদ্যকে প্রথমে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, একটা হচ্ছে দানাদার খাদ্য। আঁশ জাতীয় খাদ্যের মধ্যে কি রয়েছে দেখো, আলফা আলফা লিপিড। এগুলো কি করা হয়, এগুলো জমিতে কিন্তু আমরা যেমন ধান গম সরিষা চাষ করে কৃষক, এরকম কিন্তু শুধুমাত্র পশু খাদ্যের জন্য, গবাদি পশুর জন্য এই ধরনের কি করে, এই ধরনের উদ্ভিদগুলো দেখা যায় তোমার চাষ করে, শুধুমাত্র দেখা যাচ্ছে আঁশ জাতীয় খাদ্য তৈরির জন্য বা আমার গবাদি পশুর খাদ্য তৈরির জন্য। আবার দেখছি আমরা দানাদার খাদ্য। দানাদার খাদ্যটা কিন্তু সাধারণত যেসব হচ্ছে গবাদি পশু আমার কি করবে, যেসব গবাদি পশু আমার মাংসের জন্য বা হচ্ছে আমি উৎপাদন করব বা দুধ দিচ্ছে, এই ধরনের অবস্থা যেটা আছে, সেই অবস্থাটাই কিন্তু আমার এই যে প্রাণীজ উৎস হিসেবে বা উদ্ভিজ উৎস হিসেবে যে দানাদার খাদ্যগুলো রয়েছে, সেটা কিন্তু খুবই উপযোগী। এবং সেই ধরনের পশুগুলোকে, গবাদি পশুকে অবশ্যই আমার কি করতে হবে, বেশি বেশি দানাদার খাদ্য দিতে হবে। এর মধ্যে দেখো প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে কি, ফিশ মিল আর ব্লাড মিল। আর উদ্ভিজ উৎসের মধ্যে রয়েছে গম, ভুট্টা, এই যে আমরা কিছুক্ষণ আগে করলাম, বিভিন্ন ভুসি টুসি দেওয়া হচ্ছে, গমের ভুসি বা হচ্ছে ধানের যে উচ্ছিষ্টাংশ থাকছে গুঁড়া, এগুলো দেওয়া হচ্ছে গুঁড়া। এগুলো সবকিছুই কি খোল, এগুলো সবকিছু কিন্তু আমার উদ্ভিজ উৎস থেকে আসছে। এখন দেখো যে ঘাসের কথা বলেছিলাম, তো ঘাস আমি যে সারা বছর যে আমি উদ্ভিদের এই অংশটা, যে ঘাসটা যাতে সারা বছরই আমি গবাদি পশুকে দিতে পারি, এই জন্য আমার কি করতে হবে, তো দুই ধরনের প্রক্রিয়া রয়েছে সবুজ ঘাস সংরক্ষণের। একটা হচ্ছে সাইলেজ আর একটা হচ্ছে হে। সাইলেজটা কি দেখো, যখন ফুল ধরার অবস্থা থাকে বা একটা রসালো অবস্থা থাকে ঘাসের, তখন কি হয়, ওই মুহূর্তে আমার যখন কি করা হচ্ছে, ঘাসটাকে সংরক্ষণ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি কি সাইলেজ। এই তো সাইলেজের অবস্থায় কি করা হয়, এই অবস্থায় যখন ঘাসটা সংরক্ষণ করা হচ্ছে, এটা বায়ুরোধী একটা হচ্ছে তোমার পাত্রে এটা সংরক্ষণ করা হয়। এবং এতে কি হয়, গাজন প্রক্রিয়া যেটা আছে, ফার্মেন্টেশন প্রক্রিয়াটা, এটা খুব ভালোভাবে হয়। এবং পরবর্তীতে কি হয়, এটা আমার হচ্ছে যে গবাদি পশু আছে, সেটার জন্য যখন দেখা যাচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস নেই, তখন আমি ওই সাইলেজটা কিন্তু কি করতে পারছি, সাইলেজটা ঘাসটা আমি হচ্ছে গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহার করতে পারছি। তাহলে সাইলেজের হচ্ছে পুষ্টিমানও বজায় থাকলো ঘাসটা, আবার আমি যখন আমার ঘাস পর্যাপ্ত নেই, তখন আমি আবার ঘাসটাও পেয়ে যাচ্ছি। আর এটা কি আছে হে। হেটা কি দেখো, যখন এটা সাধারণত লিগিউম জাতীয় যেগুলো ঘাস রয়েছে সেক্ষেত্রে করা হয়। আমরা জানি যে লিগিউম জাতীয় উদ্ভিদ কি করে, আমাদের যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটাকে কি করে, সংরক্ষণ করে বা ধরে রাখে, যেটা তোমার হচ্ছে উদ্ভিদের জন্য প্রোটিন যেটা আছে সেটাও কি করে, সংগ্রহ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু তোমার কি করছে, সাইলেজের মতোই। তবে এখানে কি করা হয়, এই যে লিগুইন জাতীয় যে ঘাসগুলো রয়েছে, সেই ঘাসের আর্দ্রতা 20%-এর নিচে কি করা হবে, কমিয়ে নিয়ে আসা হবে। 20%-এর নিচে কমিয়ে নিয়ে এসে এটা কি করা হবে, সংরক্ষণ করা হবে। এবং সেটাই কি বলছে আমাদের, সেটাই হচ্ছে হে। আর এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আরেকটা জিনিস, আর্দ্রতা যে কমিয়ে একেবারে কিন্তু অনেক বেশি শুষ্ক করে ফেলা যাবে না।
আর আমি যখন ঘাসটা সিলেক্ট করছি হে তৈরির জন্য, তখন অবশ্যই কি করতে হবে, তাকে মোটামুটি তার হচ্ছে বৃদ্ধিটা নিশ্চিত করতে হবে। একবারে দেখা যাচ্ছে যে কচি অবস্থায় বা এখনো উপযোগী হয়নি সেই অবস্থায় কিন্তু কাটা যাবে না। তাহলে আমরা দেখলাম যে ঘাস রয়েছে তার মধ্যে সাইলেজ এবং হে দুইভাবে আমরা কি করতে পারি, ঘাসগুলোকে সংরক্ষণ করতে পারি। এখন দেখো গবাদি পশুর যে খাদ্য রয়েছে এটার কি গুরুত্ব। গবাদি পশুর খাদ্যের গুরুত্ব ওই আমার হাঁস মুরগির যে খাদ্যের গুরুত্ব ছিল একই রকম। তোমার এটাও কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে, রক্ত তৈরিতে সহায়তা করবে, আর শরীরের শক্তি জোগাবে, হাড় পচনে সহায়তা করবে, সেম জিনিসগুলো, কোনো পার্থক্য নেই। আসলে খাদ্যের কাজই হচ্ছে যে কোনো প্রাণীর ক্ষেত্রে এই কাজগুলোই করে থাকে, মানুষ হোক, পশু পাখি হোক, আর গবাদি পশু হোক। আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। তো আমরা এখন দেখে নিই মূল্যায়নের প্রশ্নগুলো। প্রথমে রয়েছে ব্রয়লার মুরগিকে কত প্রকার রেশন সরবরাহ করা হয়। ব্রয়লার মুরগিকে 3 ধরনের রেশন সরবরাহ করা হয়। গবাদি পশুর খাদ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, আমি কিছুক্ষণ আগে তোমাদের পড়ালাম কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। এরপর দেখছি ঘাস সংরক্ষণের পদ্ধতি কয়টি ও কি কি, আমরা দেখলাম 2টি, তাই না, সাইলেজ এবং হে। তারপরে দেখছি সাইলেজ কি, সাইলেজটা হচ্ছে ঘাস যখন হচ্ছে তোমার রসালো অবস্থায় থাকে তখন বায়ু নদী পাত্রে যেভাবে সংগ্রহ করা হয় কেটে, সেটাকে আমরা কি বলছি, সাইলেজ বলছি। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আর টপ টেস্ট রয়েছে আগামী দিন, তোমরা অবশ্যই টপ টেস্ট গুলো নিয়মিত বাসায় দিবে। আর অবশ্যই কি করবে, হোয়াটসঅ্যাপ দেখে আমাদের যে সলভ গুলো যাচ্ছে সেটা দেখে মিলিয়ে নিবে, নিয়মিত চর্চা করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।